সরকার ক্ষমতায় আছে আর সেই সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য যদি বিরোধী দল আলাদা করে একজন করে দায়িত্বশীল ব্যক্তি রাখে, তাহলে বিষয়টা শুধু রাজনৈতিক সমালোচনার মধ্যে থাকে না। অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিশ্লেষণ থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পররাষ্ট্রনীতির প্রতিটি সিদ্ধান্ত, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা স্থানীয় সরকার, প্রতিটি ক্ষেত্রে যদি সরকার কি করছে, কেন করছে এবং এর বিকল্প কি হতে পারে সেই হিসাব সামনে আনা হয়, তাহলে বিরোধী রাজনীতির ধরনটাই বদলে যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে এখন সেই সম্ভাবনায় সামনে এনেছে জামায়াতে ইসলামী। দলটি যে কাঠামো নিয়ে এগোচ্ছে সেটি হলো শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা। ফেব্রুয়ারি নির্বাচনের পর জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই ধরনের একটি কাঠামোর কথা সামনে আনেন। সরকারের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করা, প্রয়োজন হলে তা চ্যালেঞ্জ করা এবং জনগণের স্বার্থে বিকল্প নীতি তুলে ধরাই হবে এই কাঠামোর মূল উদ্দেশ্য। তবে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ছায়া মন্ত্রিসভা তৈরি হয়ে যায় না। এর জন্য প্রয়োজন আলাদা প্রস্তুতি, গবেষণা, তথ্য সংগ্রহ এবং মন্ত্রণালয় ভিত্তিক কাজের সক্ষমতা। সেই কাজই কয়েক মাস ধরে এগিয়ে নিচ্ছে জামায়াত। মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী দলটি প্রায় সব মন্ত্রণালয়কে কাভার করে একটি প্রাথমিক কাঠামো তৈরি করেছে। সেখানে শুধু দলীয় রাজনীতিকদের রাখা হচ্ছে না, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী এবং সাবেক আমলাদেরও যুক্ত করা হচ্ছে। এখানে ছায়া মন্ত্রিসভার মূল বিষয়টি বুঝতে হবে, এটি কোনো সাংবিধানিক সরকার নয়। তাদের হাতে প্রশাসনিক ক্ষমতা নেই, সরকারি বাজেট খরচ করার ক্ষমতা নেই, কর্মকর্তা নিয়োগের ক্ষমতা নেই, রাষ্ট্রের নির্বাহী সিদ্ধান্ত নেওয়ার সুযোগও নেই। তাহলে কাজটা কি? কাজ হলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর নজর রাখা। সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তের পেছনে যুক্তি কী, কত অর্থ ব্যয় হচ্ছে, সাধারণ মানুষের উপরের প্রভাব কী এবং একই কাজ আরও ভালোভাবে করার কোনো বিকল্প আছে কিনা, এসব নিয়ে কাজ করা। ওয়েস্টমিনস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থায় শ্যাডো ক্যাবিনেটের ধারণা অনেকটা সরকার পরিচালনার জন্য বিরোধী দলকে আগে ভাগে প্রস্তুত রাখার একটি ব্যবস্থা। অর্থাৎ আজ যারা বিরোধী দলে তারা যেন শুধু সরকারের সমালোচনা না করে, বরং আগামীকাল ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার প্রস্তুতিও রাখে। জামায়াতের প্রস্তাবিত কাঠামোতে ছায়া প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমানের নাম রয়েছে। ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মিয়া গোলাম পরওয়ার, সমাজ কল্যাণে অধ্যাপক মুজিবুর রহমান, আইন মন্ত্রণালয় অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, শিক্ষায় অধ্যাপক ইলিয়াস মোল্লা, অর্থ মন্ত্রণালয়ের সাবেক শিবির সভাপতি সাইফুল আলম খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হামিদুর রহমান আজাদের নামও এসেছে বিভিন্ন প্রতিবেদনে। এই তালিকার আরেকটি দিকেও গুরুত্বপূর্ণ। সাধারণভাবে ছায়া মন্ত্রিসভা বলতে নির্বাচিত সংসদ সদস্যদের একটি বিকল্প মন্ত্রিসভাকেই বোঝানো হয়, কিন্তু জামায়াতের পরিকল্পনায় বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার বিষয়টি সামনে এসেছে। অর্থাৎ সংসদে বক্তব্য দেওয়ার পাশাপাশি মন্ত্রণালয় ভিত্তিক গবেষণা এবং নীতি তৈরির সক্ষমতা গড়ে তোলার চেষ্টা দেখা যাচ্ছে। ধরুন, সরকার নতুন একটি বাজেট দিল। সাধারণ বিরোধী রাজনীতিতে বাজেট নিয়ে সমালোচনা হয়, কিন্তু একজন কার্যকর ছায়া অর্থমন্ত্রী শুধু বাজেটের সমালোচনা করবেন না, তিনি দেখবেন কোথায় কত বরাদ্দ দেওয়া হয়েছে, কোন খাতে ব্যয় বাড়ছে, কোথায় অপচয়ের সম্ভাবনা আছে, করের চাপ কোথায় বাড়ছে এবং কোন খাতে বরাদ্দ কমিয়ে বা বাড়িয়ে অন্যভাবে অর্থনীতি পরিচালনা করা সম্ভব। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তি আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের সংস্কার, অপরাধ নিয়ন্ত্রণ, মানবাধিকার এবং জবাবদিহির বিষয়গুলো নিয়ে নিয়মিত তথ্য ও বিশ্লেষণ সামনে আনতে পারেন। পররাষ্ট্রনীতিতেও একই কাঠামো কাজ করতে পারে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য কিংবা অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তার মূল্যায়ন করা এবং প্রয়োজন হলে বিকল্প কূটনৈতিক পথ তুলে ধরা সম্ভব। কৃষিতে দেখা যেতে পারে কৃষকের উৎপাদন খরচ আর বাজার দরের ব্যবধান। শিক্ষায় গুরুত্ব পেতে পারে শিক্ষার মান, বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে চিকিৎসা সেবা, ওষুধের দাম, হাসপাতালের সক্ষমতা এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাগুলো বিশ্লেষণ করা যেতে পারে। অর্থাৎ প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে যদি একটি করে গবেষণা ভিত্তিক বিকল্প কাঠামো তৈরি হয়, তাহলে এটি শুধু বিরোধী দলের রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে না, এটি হয়ে উঠতে পারে ভবিষ্যৎ সরকার পরিচালনার প্রস্তুতিও। তবে এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছায়া মন্ত্রিসভা তৈরি করা সহজ, কার্যকরভাবে চালানো কঠিন। শুধু সংবাদ সম্মেলন, পোস্টার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্য দিয়ে এই কাঠামো কার্যকর হবে না।
নিয়মিত তথ্য সংগ্রহ করতে হবে, সরকারি নথি বিশ্লেষণ করতে হবে, বাজেট ও নীতির হিসাব বুঝতে হবে এবং প্রতিটি সমালোচনার সঙ্গে বাস্তবসম্মত বিকল্প দিতে হবে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সরকারের প্রতিটি সিদ্ধান্তের বিরোধিতা করলেই শক্তিশালী বিরোধী দল হওয়া যায় না। সরকারের কোনো সিদ্ধান্ত ভালো হলে সেটিকে ভালো বলতে হবে, ভুল হলে তথ্য ও যুক্তি দিয়ে ভুলটা দেখাতে হবে। কারণ জনগণ শেষ পর্যন্ত শুধু সরকারের ব্যর্থতা দেখতে চাইবে না, তারা জানতে চাইবে এর বদলে কি করা হবে। এই জায়গাতেই জামায়াতের ছায়া মন্ত্রিসভার আসল পরীক্ষা। রাজনৈতিকভাবে এটি বিএনপি সরকারের জন্য নতুন ধরনের চাপ তৈরি করতে পারে, কারণ তখন সরকারকে শুধু সংসদের বিরোধী দলের বক্তব্যের জবাব দিলেই হবে না, মন্ত্রণালয় ভিত্তিক গবেষণা, বাজেট বিশ্লেষণ, নীতি মূল্যায়ন এবং বিকল্প প্রস্তাবেরও জবাব দিতে হতে পারে। অন্যদিকে জামায়াতের জন্য এটি বড় পরীক্ষা। নির্বাচনে আসন পাওয়া আর রাষ্ট্র পরিচালনার সক্ষমতা প্রমাণ করা এক বিষয় নয়। রাষ্ট্র পরিচালনার জন্য অর্থনীতি, প্রশাসন, আইন শৃঙ্খলা, কূটনীতি, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি খাতের বাস্তব জ্ঞান দরকার। ছায়ামন্ত্রিসভা সেই সক্ষমতা দেখানোর সুযোগ দিতে পারে, কিন্তু ভুল তথ্য দিলে, অযৌক্তিক সমালোচনা করলে কিংবা বাস্তবায়নযোগ্য নয় এমন বিকল্প নীতি দিলে উল্টো বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে। আবার তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং কার্যকর বিকল্প সামনে আনতে পারলে এই কাঠামো জামায়াতের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। বাংলাদেশের বিরোধী রাজনীতিতে এতদিন মিছিল, সমাবেশ, বক্তব্য, সংসদে প্রতিবাদ কিংবা সরকারের সমালোচনায় ছিল প্রধান হাতিয়ার। এখন যদি একটি দল বলে, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কাজ আমরা দেখছি, আপনার বাজেট আমরা বিশ্লেষণ করছি, আপনার নীতির বিকল্প আমাদের তৈরি আছে এবং প্রয়োজনে সরকার পরিচালনার প্রস্তুতিও আমাদের রয়েছে, তাহলে রাজনৈতিক প্রতিযোগিতার ধরন বদলাতে পারে। সেই জায়গা থেকেই জামায়াতের ছায়া মন্ত্রিসভাকে শুধু একটি রাজনৈতিক ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। এটি কতটা কার্যকর হয় সেটি এখন মূল বিষয়। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই কাঠামো নিয়মিত কাজ করতে পারে কিনা, মন্ত্রণালয় ভিত্তিক গবেষণা কতটা শক্তিশালী হয়, সংসদে এবং জনগণের সামনে কতটা কার্যকর বিকল্প তুলে ধরতে পারে, এসবের উপরে নির্ভর করবে এর ভবিষ্যৎ গুরুত্ব। কারণ ছায়া মন্ত্রিসভা বানানো এক জিনিস, আর জনগণকে বোঝানো যে আপনি সত্যিই সরকার পরিচালনার জন্য প্রস্তুত, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। বাংলাদেশের বিরোধী রাজনীতিতে তাই শুরু হয়েছে একটি নতুন পরীক্ষা। এই পরীক্ষা সফল হলে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার আগে একটি দল কিভাবে নিজেদের সরকার পরিচালনার জন্য প্রস্তুত করতে পারে তার নতুন একটি মডেল তৈরি হতে পারে। আর ব্যর্থ হলে এটি হয়তো আর 10টি রাজনৈতিক উদ্যোগের মতোই ধীরে ধীরে আলোচনার বাইরে চলে যাবে। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।